Dear students, how are you? I hope that all of you are well. I am also fine. This is Subroto Das, Assistant Teacher in English, Satogop Bohunki Model High School. In my previous class, I have discussed about tense and its classification. আমার পূর্ববর্তী ক্লাসে আমি টেন্স এবং এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমি টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো আমি আজকে কী নিয়ে আলোচনা করব, টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, ইম্পর্টেন্ট যে নোটগুলো যাই লিখিব আমি সেগুলো তোমরা লিখে নেবে। টেন্স, ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো টেন্সের স্ট্রাকচারগুলো। আমরা তো জানি টেন্স প্রধানত তিন প্রকার। কি কি একটু দেখো। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিন প্রকার টেন্স আবার চার ভাগে বিভক্ত, সেটা আমি আমার পূর্বের ক্লাসে তোমাদের বলেছি। তোমাদের আশা করি সে বিষয়ে তোমরা অবগত আছো। এখন প্রত্যেক প্রকার টেন্স আমরা জানি কয় প্রকার? চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। তো এখন আমরা জানি প্রতিটা টেন্সেরই ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াসগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্টের বেলা একটু সেমই হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। তদ্রূপভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি একটু ভিন্নভাবে তোমাদের স্ট্রাকচারগুলো লিখে দিব, এগুলো শেখার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। অনেক সময় স্টুডেন্টরা 12টা টেন্সের স্ট্রাকচারগুলো সব সময় এলোমেলো করে ফেলে। তো সেই দিক থেকে আমরা যদি ধরো ইনডিফিনিটগুলা আমরা শিখে ফেলি তাহলে সবগুলো কিন্তু সহজেই বোঝা যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবং আমি ক্লাসে যাওয়ার আগে, স্ট্রাকচারগুলো যাওয়ার আগে আমি একটা জিনিস তোমরা একটু দেখো, এটা আমি পূর্ববর্তী ক্লাসেও বলেছি, একটু দেখো। V1, V2 অ্যান্ড V3। V1 আমরা এটা সংকেত, এই যে তিনটা, এটা আমি সংকেত হিসেবে ব্যবহার করব যাতে এখানে লেখাটা শর্ট হয়, বারবার লম্বা জিনিসটা মিনিমাম করে নিয়ে আসার জন্য এই বিষয়টি। যেমন V1, এটা দ্বারা বোঝাবো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলতে পারো, প্রেজেন্ট ফর্ম। V2 দ্বারা আমি বোঝাবো ভার্বের পাস্ট ফর্ম। V3 দ্বারা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন এখানে লিখব তখন কিন্তু আমরা এই সংকেতগুলো না বলে এগুলোই মনে মনে আমরা বলবো। V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু লিখছি। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো যে আমি কিন্তু এটা V1 বলিনি। তোমরাও যখন প্র্যাকটিস করবা, নট V1, ইউ হ্যাভ টু সে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তো সাবজেক্ট আমরা জানি কর্তা, সাবজেক্ট হিসেবে কি কি হয় সেটাও আমরা জানি, নাউন বা
প্রোনাউন। সাবজেক্ট হিসেবে কি হয়? নাউন বা প্রোনাউন। ভার্ব তো ভার্বই, আর অবজেক্ট আর এক্সটেনশন। আসলে এই কথাটা আমার লেখার একটা উদ্দেশ্য আছে, যে অবজেক্ট অনেকেই বলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমার প্রশ্ন হলো, সব সেন্টেন্সে তো অবজেক্ট থাকে না, তখন এই জন্য এক্সটেনশন বললে অবজেক্ট সহ সেটাও চলে আসে, না থাকলে তো আর নো প্রবলেম। সো এক্সটেনশন শব্দটাই আমি সুইটেবল মনে করি। পরেরটা আমরা দেখি, পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই অংশটাই আমরা সবসময় লিখব এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। পরবর্তী অংশটা দেখো, ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সঙ্গে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিউচার ইনডিফিনিটে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এটা সবসময় ভার্বের প্রিন্সিপাল রূপ। আমরা জানি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অন্যটা হলো অক্সিলিয়ারি ভার্ব। সো এই যে ভার্ব ওয়ান দ্বারা বোঝাচ্ছে প্রিন্সিপাল ভার্বকে, ভার্বের প্রেজেন্ট ফর্মকে। সো অনেক সময় প্রিন্সিপাল ভার্বটা থাকে না, তখন সেই ক্ষেত্রে কি হয় একটু দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস এক্সটেনশন। বিষয়টা আমি একটু ক্লিয়ার করব, আমি এখানে উদাহরণ দিয়েই আমি বিষয়গুলো ক্লিয়ার করব পরবর্তীতে ক্লাসে, তো পরবর্তী অংশে। তো এখন আমি শুধু স্ট্রাকচারটাই আমি লিখছি, একটু দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে নিতে পারো। ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট শ্যাল উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন, তারপর সাবজেক্ট শ্যাল বি উইল বি প্লাস ভার্ব এক্সটেনশন। আচ্ছা, আমরা এর মধ্যে একটি করে এক্সাম্পল দিয়ে দিলে আশা করি তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, হি গোজ টু স্কুল রেগুলারলি। ধরো এই সেন্টেন্সটাই আমরা যদি পাস্ট ইনডিফিনিটে আনি, শুধু রেগুলারলি ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট সামথিং। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই ওয়ার্ডটা দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, আবার এই ওয়ার্ডটা দ্বারা পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে। আর আমরা ভার্বের দিকে খেয়াল করি, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট ফর্ম। গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। আমরা একটু খেয়াল করি, ফিউচার টেন্সের দুটো এক্সাম্পল দিচ্ছি ফিউচার ইনডিফিনিটের। আমরা একটু খেয়াল করি, হি উইল গো টু সিলেট নেক্সট উইক। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করি, হি উইল গো, এটা মডেল অক্সিলিয়ারি, উইল আর গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, এটা তো এক্সটেনশন। আর সাবজেক্ট হিসেবে আছে হি। এই হলো এই সেন্টেন্সের স্ট্রাকচারটা।
তো আমি যে বিষয়টা বলতে চাইতেছি একটু খেয়াল করো, হি উইল বি এ টিচার। একটু খেয়াল করো, হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। হি উইল বি এ টিচার। আরেকটা দিচ্ছি বোঝার সুবিধার্থে, আই উইল বি এ ডক্টর। আই উইল বি এ ডক্টর, আমি কি হব, একজন ডাক্তার হব। এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, এখানে কোনো কি নেই, প্রিন্সিপাল ভার্ব নেই, সেই জন্য মডেল অক্সিলারির সঙ্গে কি যুক্ত হয়েছে, বি। তো এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে তোমরা বিষয়গুলো সহজেই বুঝতে পারবা। এখানে মনে রাখার সুবিধার্থেই আমি ইনডিফিনিটগুলো আলাদাভাবে লিখে দিছি। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, এক্সটেনশন সাবজেক্ট শেল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু বলে নিই, ফিউচার টেন্সের সবগুলোর সঙ্গেই শেল এবং উইল বসে। ফিউচার টেন্সের সবগুলোর বেলায় কি বসে, শেল আর উইল। বিষয়টা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এখন আমি কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো, লিখেও ফেলেছো। এখন আমি কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াসের স্ট্রাকচারগুলো তোমরা লিখবে, সবাই রেডি হও। My dear students, you have to study a lot for your better understand. প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। আমরা একটু স্ট্রাকচারগুলো চলে যাই, খেয়াল করো। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে কি হয়, অক্সিলিয়ারি ভার্ব ইজ, এম ইজ আর, এম ইজ আর, পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, তারপরে কি আছে, এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস আমরা একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ক্লিক করে দিবা, ঠিক আছে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। তো আমরা একটু সবাই খেয়াল করি স্ট্রাকচারগুলোর দিকে, সবাই একটু ভালো করে থাকাও, যাতে কিভাবে খুব সহজে মনে রাখা যায়। সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। তো আমরা যদি একটু খেয়াল করি, অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যতীত, এই যে অক্সিলিয়ারি ভার্ব, এগুলা ব্যতীত বাকি পুরো অংশই কিন্তু ঠিকই আছে। অন্যান্য যে অংশগুলো, এই যে পুরো অংশটাই প্রতিটার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, আমি তিনটা টেন্সের বেলায় আমরা দেখতে পাই। তো আমরা যদি একটু
অক্সিলিয়ারি ভার্বগুলো মনে রাখতে পারি তাহলে সেগুলো সহজ হয়ে যায়। তো আমি একটি করে এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু দেখো, এক্সাম্পলের সঙ্গে আরেকটু সহজে বুঝতে পারবা। He is working in the field. Dear students, he is working in the field. He is here singular and so is. Singular যদি আমি ছাড়া, আমি হলে শুধুমাত্র এম বসবে এবং অন্যান্য সিঙ্গুলারের বেলায় কি হবে, ইজ হবে। তো হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ইজ ওয়ার্কিং চলমান বোঝাচ্ছে। আমরা এই সেন্টেন্সটারই আমরা পাস্ট কন্টিনিউয়াস ফর্মটা আমরা একটু দেখাবো, একটু খেয়াল করো। হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ডিয়ার স্টুডেন্টস, হি ওয়াজ ওয়ার্কিং, শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, অক্সিলিয়ারি ভার্বটা। সে কাজ করতেছিল। আমরা ফিউচার কন্টিনিউয়াস একই সেন্টেন্সই একটু খেয়াল করো। হি এর সঙ্গে কি হবে, শ্যাল বি না উইল বি। আমরা জানি ফার্স্ট পারসনের বেলায় সাধারণত শ্যাল বা শ্যাল বি বসে, ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে দুটোই বসে। আমরা যদি এই বিষয়টা মনে রাখি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। ফার্স্ট পারসন হিসেবে আই এবং উই। আবার আমরা এটাও জানি প্রমিস অর্থে যদি বোঝায় তাহলে শ্যালের জায়গায় উইল এবং উইলের জায়গায় শ্যাল বসে। প্রমিস বলতে নিশ্চিত অর্থে কোনো কিছু যদি বোঝায়, যেমন এখানে শ্যাল বি হবে না উইল বি হবে, এখন তোমরা বুঝতে পারবা। হি উইল বি, হি উইল বি, কারণ আই বা উই দুইটা ফার্স্ট পারসনের বেলায় শ্যাল বি হবে। হি উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সহজেই আমরা দেখতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হলো, শুধুমাত্র চেঞ্জ অফ অক্সিলিয়ারি ভার্বস। চেঞ্জ অফ অক্সিলিয়ারি ভার্বস আমরা যদি এই অংশটা বুঝতে পারি তাহলেই আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং। দে আর প্লেয়িং ক্রিকেট নাও। একটা শব্দ বলে দিলাম নাও, নাও এট প্রেজেন্ট, এগুলা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। হি দে আর প্লেয়িং, আমরা জানি সব বহুবচনের বেলায় আর বসে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর বসে। তো এই সেন্টেন্সটাই আমি যদি কন্টিনিউয়াসে করি, একটু খেয়াল করো। দে were playing cricket then, তখন তারা কি করছিল, ক্রিকেট খেলছিল। দে ওয়ার প্লেইং, শুধুমাত্র কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে শুধু অক্সিলিয়ারি ভার্বটা, বাকি অংশটা কোনো পরিবর্তন হয় নাই, যদিও এটা টাইমটা একটু নির্দেশ করছে আর কি। তো আমরা একই সেন্টেন্সের যদি আমরা ফিউচার নেই তাহলে কিভাবে হয় একটু দেখো। এর সঙ্গে কি হবে, শ্যাল বি না উইল বি। বেসিক্যালি বলেই দিলাম যে শ্যালটা হয় সাধারণত ফার্স্ট পারসনের বেলায় আই এবং উই বোঝালে। তো এই ক্ষেত্রে আমরা দে উইল বি প্লেইং ক্রিকেট, দে উইল বি প্লেইং ক্রিকেট, ধরো ইন দ্য আফটারনুন, তারা অপরাহ্নে ক্রিকেট খেলতে থাকবে। তো ভবিষ্যতের কিছু বোঝাচ্ছে। তো শুধুমাত্র চেঞ্জ হচ্ছে অক্সিলিয়ারি ভার্বসগুলো,
ডিয়ার স্টুডেন্টস, আমরা অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বাকি অংশগুলো কিন্তু প্রায় একই রকম। তো মনে রাখার সুবিধার্থে আমরা যখন শিখব প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিটগুলো একসাথে আমরা শিখব স্ট্রাকচারগুলো। তদ্রূপভাবে কন্টিনিউয়াসের স্ট্রাকচারগুলো যদি আমরা একইভাবে শিখে ফেলি তাহলে আমাদের শেখাটা অনেকটাই সহজ হবে। আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই। বাসায় তোমরা এই বিষয়গুলোই প্র্যাকটিস করবা। বাসার কাজ হিসেবে 6টা টেন্সের স্ট্রাকচারই থাকলো এবং আলোচনা যেগুলো হলো এগুলো তোমরা বারবার দেখবে। আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।